বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছে আমি মোহাম্মদ রইসুদ্দিন। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শর্ট সাজেশন নিয়ে। চলো তোমাদের পরীক্ষার রুটিনটা আগে একটু দেখে নিই। দেখো 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এখানে বিষয় ও সময় সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত, আর এখানে আরেকটা সময় আছে বিকাল 2টা থেকে 3টা 30 পর্যন্ত। দেখো প্রথম দিন তোমাদের যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান তত্ত্বীয়, এটা সায়েন্সের জন্য 136 14/11/2021 রবিবার। বিকালে কোনো পরীক্ষা নেই। 2 নাম্বার অর্থাৎ পরের দিন পরীক্ষা হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153 15/11/2021 রোজ সোমবার। এখানে 2টা থেকে 3টা 30 পর্যন্ত হবে হিসাব বিজ্ঞান। আবার দেখো রসায়ন তত্ত্বীয়, তারপরে আছে রসায়ন তত্ত্বীয় 137 16/11/2021 মঙ্গলবার। বিকালে কোনো পরীক্ষা নেই। শারীরিক শিক্ষা ও ক্রিয়া তত্ত্বীয় 18/11/2021 বৃহস্পতিবার। ভূগোল ও পরিবেশ বিষয় কোড 110 21/11/2021 রবিবার। এদিন বিকালে পরীক্ষা আছে ফিন্যান্স ও ব্যাংকিং। দেখো উচ্চতর গণিত, পরে আছে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান, দুটাই তত্ত্বীয়। উচ্চতর গণিত বিষয় কোড 126, জীববিজ্ঞান তত্ত্বীয় বিষয় কোড 138 22/11/2021 রোজ সোমবার। পরিণতি ও নাগরিকতা বিষয় কোড 140 23/11/2021। আর এখানে অর্থনীতিরও বিষয় কোড দেওয়া আছে 141 মঙ্গলবার। এখানে ব্যবসায়ী উদ্যোগ আছে বিকালে। দেখো এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে, তোমরা অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলবে। দেখো পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। 3 নাম্বার পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট। এমসিকিউ ও সিকিউ উভয় অংশে পরীক্ষার জন্য কোনো বিরতি থাকবে না। তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এমসিকিউ এবং সিকিউ এর মাঝখানে অবশ্যই কোনো বিরতি থাকবে না। একটানা 1.5 ঘন্টা পরীক্ষা দিতে হবে। ক নম্বর সময় 10টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ সকালে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল 9টা 30 অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী ও এমআর সিট বিতরণ। সকাল 10টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। সকাল 10টা 15 বহু নির্বাচনী উত্তরপত্র ও এমআর সিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। দুইটার ক্ষেত্রে এই নির্দেশনাগুলো তোমরা একটু পড়ে নেবে। চলে যাব আমি মূল আলোচনায়। দেখো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমি শুরু করেছি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয় দিয়ে। দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার বিষয় আছে এখানে কয়টা অধ্যায় আছে আগে দেখো। পরিচিতি, প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি হবে, যেগুলো অংশ পড়তে হবে সেগুলো এখানে দেয়া আছে দেখো। আর এখানে দ্বিতীয় অধ্যায় থেকে দেয়া আছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। এখানে দেখো তৃতীয় অধ্যায়ে দেওয়া আছে প্রাচীন বাংলার জনপদ। একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এখানে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। তারপরে দেওয়া আছে ত্রয়োদশ অধ্যায় তোরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এখানে চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। এখানে 1972 থেকে 1975। একটা বিষয় তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে কোনো অংশে হলুদ কালার দিয়ে কালার করা আছে আর কোনো অংশে করা নেই। তোমরা যারা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও অর্থাৎ A+ পেতে চাও তাদের জন্য এই বিষয়টি করেছি। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এবং তারা অবশ্যই A+ পাবে। আমার এই নির্দেশনাগুলো ফলো করলে আমি আশা করি যে তোমরা অবশ্যই A+ পাবে। এবং যারা এই করোনাকালীন সময় ভালো করে পড়াশোনা করতে পারোনি, অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তোমরাও এখনো সময় আছে, যদি পড়ো এই কয়েকটা দিন আমি পারবে সাজেশনটা সাজিয়েছি, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। মনোযোগ দিয়ে পড়বে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। দেখো এইটাতে আমি এই প্রথম অধ্যায়টাতে আমি কোনো কালার ব্যবহার করিনি। তার অর্থ হচ্ছে এইখান থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে। তার আগে একটু কথা বলে নিই। তোমরা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই ইতোমধ্যে জেনে গেছো যে তোমাদের 10টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 10টা কোশ্চেনের মধ্যে 3টার অ্যান্সার করতে হবে। তো তোমাদেরকে এমন কিছু চ্যাপ্টার সিলেক্ট করে নিতে হবে যে চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই প্রশ্ন পড়বে। এই অংশটুকু হলুদ কালার করেছি, যেই চ্যাপ্টারটাকে হলুদ কালার করেছি এই চ্যাপ্টারটা ফলো করলেই তোমরা অবশ্যই 3টা প্রশ্ন লিখতে পারবে। আর 3টা প্রশ্ন যারা ভালো করে লিখবে তারা অবশ্যই A+ পাবে। আর A+ পেতে হলে অবশ্যই তোমাদেরকে প্রশ্নটা ভালো করে লিখতে হবে এবং শেষ পর্যন্ত
100 মার্কেরই অ্যান্সার করতে হবে। 100 মার্কের অর্থাৎ 33টা প্রশ্নেরই অ্যান্সার করে আসতে হবে তোমাকে। 30 মার্কের জন্য 30 মার্কেরই অ্যান্সার করে আসতে হবে। সেই জন্য তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে এবং অল্প করলে, যেহেতু সরকার এমনিতে সিলেবাস কমিয়ে দিয়েছে সেই জন্য 3টা প্রশ্ন লিখতে হবে, যেহেতু সেই জন্য আমি আর একটু কমিয়ে দিলাম। দেখো এই 4টা চ্যাপ্টার সিলেক্ট করেছি। এই 4টা চ্যাপ্টার পড়লে তোমরা অবশ্যই 3টা কমন পাবে এবং কম পড়ে ভালো করে লিখতে পারবে। সেই জন্যই আমি এইটা করেছি, তোমরা এটা ফলো করতে পারো। 3য় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। দেখো এখানে এই অংশটুকু পড়তে হবে, শুধু এই অংশটুকু পড়তে হবে, আর কিছু পড়ার দরকার নেই। অনেকগুলো দেয়া আছে এই অধ্যায়তে, তোমরা শুধু এতটুকু পড়বে। দেখো এখানে দেয়া আছে প্রাচীন বাংলার জনপদ। আমি যদি তোমাদেরকে বইটা একটু দেখাতে পারতাম তাহলে তোমাদের জন্য আরেকটু ভালো হবে। দেখো, হ্যাঁ দেখো, এটা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী বইটা তোমাদের মাঝে একটু দেখাচ্ছি। দেখো এখানে দেয়া আছে প্রাচীন বাংলার জনপদ, 3য় অধ্যায়টাতে এখানে দেয়া আছে। এই জনপদে কত অংশ দেয়া আছে তোমরা এখন দেখতে পাচ্ছ। এই অংশটুকু না পড়ে তোমাদের যে অংশটাকে সিলেক্ট করে দেওয়া আছে সেই অংশটুকু পড়তে হবে। দেখো আমি আবার ওই অংশটি ফিরে যাচ্ছি, তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমরা। দেখো এখানে দেয়া আছে প্রাচীন বাংলার জনপদগুলোর বর্তমান অবস্থান চিহ্নিত করো ও বর্ণনা করতে পারবে। এই অংশটা পড়তে হবে। প্রাচীন বাংলার তথ্য অনুসন্ধানে জনপদগুলো গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। এই অংশগুলো পড়লে তোমরা অবশ্যই ভালো করবে। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব পড়ো, অর্থাৎ 3য় অধ্যায় থেকে যদি পড়ো তাহলে অবশ্যই ভালো করবে। এখানে আরো একটা অধ্যায় আছে, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে। আবার দেখুন এখানে একাদশ অধ্যায় আছে, ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা। তাহলে আমরা এই 2টা অধ্যায় পড়ছি প্রথমে। এই 2টা অধ্যায় পড়লে অবশ্যই 2টা প্রশ্ন পাবো। আর একটু দেখো অধ্যায়ের শিরোনাম স্বাধিকার, সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969 খ্রিস্টাব্দ। এই অধ্যায়টা একটু পড়বো, ভালো করে পড়বো। আর একটা অধ্যায় আছে দেখো এখানে 13শ অধ্যায় 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। এই 4টা অধ্যায় পড়বো আমরা। আরো একটা অধ্যায় বাদ দিতে পারো, লাস্টের অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে, আর 2য় অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে। 2য় অধ্যায়টা কি আছে দেখো, এইটা আছে প্রাচীন বাংলার জনপদ। এই 3য় অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই হবে। তাহলে এখান থেকে 2টা তোমরা পাচ্ছ, এখানে একটা পাবে, এখানে পাবে একটা, তাহলে হলো 2টা। আর দেখো এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবে, তাহলে 3টা প্রশ্ন তোমরা অবশ্যই লিখতে পারছো। এখান থেকে একটা যখন পাচ্ছ তাহলে তোমাদের হচ্ছে 3টা অ্যান্সার করতে হচ্ছে। কোনো কারণে যদি একটা না পাও তবে তোমরা এইখান থেকে একটা অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা টোটাল 4টা যদি পড়ি, আমাদের দেয়া আছে 7টা, আমরা যদি 4টা পড়ি তাহলে অবশ্যই এটা দিলে অ্যান্সার করতে পারবে অবশ্যই। তাহলে আমরা অবশ্যই 4টা পাবো। সেই জন্য আমরা এই 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়লে অবশ্যই ভালো করে লিখতে পারবো। কম পড়লে ভালো লেখা যাবে, এটাই স্বাভাবিক। যেহেতু এমনিতে সরকার সিলেবাস কম করে দিয়েছে, তোমাদের পড়া হয়নি, সেই জন্য সময়ও কম। এইভাবে তোমরা সিলেক্ট করে নিলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। চলে যাব, এটা গেল ইতিহাসের ক্ষেত্রে। এবার চলে যাব ভূগোলের বিষয়ে। দেখো ভূগোলের ক্ষেত্রে এখানে দেখো প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে। তারপরেও আমি এটা বাদ দিয়েছি, কারণ ভূগোলে বেশিরভাগ চিত্র আঁকতে হয়, এখানে চিত্র আঁকার কোনো জায়গায় নেই। আর এখানে ভূগোলে অঙ্কের মতো মার্কস পাওয়া যায়। সেই জন্য এই অধ্যায়টা যদি আমরা লিখি তাহলে এইখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবো। দেখো এখানে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন হবে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে একটা প্রশ্ন পাবে। তারপরে এখান থেকে দেখো পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এইখান থেকে একটা প্রশ্ন পাবে। তাহলে কয়টা হলো? 2টা হলো। দেখো 1 + 1 আমরা কয়টা পাইলাম? 2টা অ্যান্সার করতে পারলাম। এখানে 2টাতে আমরা 10-এ 10 পাওয়া সম্ভব যদি চিত্র সহকারে বর্ণনাটা দিতে পারি। দেখো আমরা 2টা পাইলাম। এবার দেখো আরেকটা আমি পড়তে বলছি তোমাদেরকে। এখানে এইখান থেকে আরেকটা পড়বে, 10ম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এইখান থেকে একটা পাবে। তাহলে আমরা কয়টা কম লিখতে পারবো? 3টা। অর্থাৎ আমরা এই 3টা চ্যাপ্টার যদি পড়ি তাহলে 3টাই লিখতে পারবো। আর এই 3টা লিখলে আমরা 10-এ 10-এ 30ই পাওয়া সম্ভব। এইটাতে এই ভূগোলে 30-এ 30 পাওয়াই সম্ভব যদি তোমরা চিত্র সহকারে একটু ভালো করে বর্ণনা দাও আর কি। দেখো 1টা 2টা 3টা, এই 3টা পড়বে। 3টা পড়লে অবশ্যই 3টা কমন পাবে। ভূগোলে আমি বেশি পড়তে বলছি না, আর বাকিটুকু পড়বে তোমরা নৈর্ব্যক্তিকগুলো, অর্থাৎ
এমসিকিউ পূরণ করার জন্য অবশ্যই তোমরা পূর্ণ সিলেবাসটাই ফলো করবে। আর সৃজনশীল লেখার জন্য অবশ্যই আমি যেভাবে বলছি এভাবে পড়লে অবশ্যই তোমরা কম পড়ে ভালো মার্কস পাবে এবং হুবহু লিখে আসলে দাঁড়ি কমা সেমিকলন সহ লিখে আসবে, কারণ 3টা চ্যাপ্টার পড়ে 3টা প্রশ্ন লিখবে। তবে এটা তোমাদের একটা ভালো সুযোগ A+ পাওয়ার। চলে যাব সিভিক্সে অর্থাৎ পৌরনীতিতে। দেখো পৌরনীতি ও নাগরিকতার প্রথম অধ্যায় আমি সিলেক্ট করেছি যেটা, সেটা তোমার 1 নাম্বার অধ্যায়। এখানে সংবিধান 5 নাম্বার অধ্যায় সংবিধান। এই সংবিধানের এই অধ্যায়টুকু পড়লে তোমরা একটা কমন পাবে, তাহলে 2টা অবশ্যই লিখতে পারবে। এখানে পাবে একটা, আগে পাবে একটা, তাহলে কয়টা হলো? 2টা হলো। আর 2টা অধ্যায় সিলেক্ট করেছি, এটা আমি ইতিহাসের সাথে দেখো সঙ্গতিপূর্ণ আছে, একটু দেখলে বুঝতে পারবে এইটা এই পড়াটা ইতিহাসেও আছে, একই পড়া 2 বার পড়লে তোমরা, তাহলে এইখান থেকে পাবে একটা, তাহলে কয়টা হলো? 2টা কমন পাচ্ছ। এবার দেখো এইটা থেকে পাবে একটা, তাহলে কয়টা পাচ্ছ? 3টা। এই 3টা তোমরা যদি ফলো করো তাহলে আর তোমাদেরকে অন্য কিছু পড়তে হবে বলে আমি মনে করি না। তো এই 3টা পড়লেই তোমরা A+ পাবে আমি মনে করি, ভালো করে যদি লিখে আসতে পারো। এখানে জাতিসংঘ থেকে অবশ্যই একটা প্রশ্ন হবেই হবে, বিগত সালগুলোতে হয়েছে, এবারও হবে। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে কয়টা হলো? 2টা। এখান থেকে আবার কিন্তু দেখো এই প্রশ্নটাই তুমি পড়ে আসছো ইতিহাসে, ইতিহাসে যেটা আছে এটাই আছে। এখন একটা, 2টা, এই 3টা যদি পড়ো, এটা পৌরনীতিতে অবশ্যই তোমরা ভালো করবে, A+ পাবে বলে আমি মনে করি। সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ তোমরা লিখে আসবে। তবে এখন অল্প কিছুদিন সময় আছে, দেখো এই অল্প সময়ের মধ্যে 3টা করে চ্যাপ্টার যদি তুমি পড়ো, আমি একটু তোমাদের দেখাই। তোমাদের পরীক্ষা শুরু 14 তারিখ থেকে, আর আজকে দেখো তারিখ হচ্ছে 16 তারিখ, এখনো প্রায় 28 দিন সময় আছে। 28 দিন থেকে 16 দিন বাদ দিই, তাহলে 27 দিন সময় আছে। 3টা সাবজেক্ট পড়তে হবে তোমার, একটু হিসাব করে নাও। সাবজেক্ট পড়তে হবে 3টা, 1টা 2টা 3টা, তোমাকে সাবজেক্ট পড়তে হবে 3টা। আর 3টা সাবজেক্টে আমি তোমাদেরকে যেভাবে সিলেক্ট করে দিলাম, দেখো অধ্যায় পড়তে হবে, সর্বোচ্চ পড়তে হবে তোমাদেরকে 12টা অধ্যায়, অর্থাৎ 12টা অধ্যায় খুব ভালো করে পড়ে যাবে, দেখবে যে 12টা অধ্যায় থেকে কমন পাচ্ছ। তাহলে 12টা অধ্যায় এক একটা বইতেই তোমাদের আগে দেয়া পূর্বের বড় ভাইরা যারা পরীক্ষা দিচ্ছে এক একটা বই ফলো করে গিয়ে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ পূর্ণ বই পড়ে পরীক্ষা দিয়েছে, তারা তারপরে A+ পেয়েছে। আর তোমাদের সামনে 12টা অধ্যায় আছে, আর 12টা অধ্যায় পড়ে যে পরীক্ষা দিতে হবে, সময় এখনো তোমাদের সাথে 27 দিন। দেখো একটু ভাগ দাও, 27 দিয়ে 27কে 3 দিয়ে ভাগ দিলে দেখো কত হয়? 3 নং 27, তাহলে 3 দিয়ে ভাগ দিলে 3 নং 27। এখনো একটা করে বই পড়ার জন্য তোমার হাতে 9 দিন করে সময় আছে। এই 9 দিন যদি তোমরা পড়ো, আচ্ছা বলো তো একটা করে চ্যাপ্টার পড়তে তোমার কত ঘন্টা সময় লাগবে? আমি মনে করি একটা চ্যাপ্টার পড়তে তোমাদেরকে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিলে যথেষ্ট। তোমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে একটা করে চ্যাপ্টার শেষ করবে, অর্থাৎ প্রত্যেক দিন তোমরা 2 থেকে 3 বার ইচ্ছা করলে বইটা শেষ করতে পারবে। এই 3 বার যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই A+ পাবে। এমন কোনো স্টুডেন্ট নাই যে রিডিং পড়তে পারে সেও A+ পাবে বলে আমি মনে করি। এইভাবে যদি সিলেবাস অনুসারে গবেষণা করে পড়ো অবশ্যই তোমরা A+ পাবে। তো তোমাদের জীবন সুন্দর হোক, সুস্থ থাকো সেই দোয়া করি, এবং ভালো করে পরীক্ষা দাও, তোমরা সবাই A+ পাও। গবেষণাধর্মী পড়ো, অবশ্যই তোমরা A+ পাবে, সার্থক হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।